বাবা থাক। ড্যাডি, হ্যাঁ, এ অবিনাশ। অনেক অনেক ধন্যবাদ বাবা, ভগবান তোমার মঙ্গল করুন। আপনি এরা হাঁ করে কি দেখছেন গো? আচ্ছা, এই তাহলে সেই কোটিপতি। আগে নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার, কেমন আছেন? ভালো। বিনি, রুক্মিণী, আরে দেখো কে এসেছেন। আরে বেয়াই মশাই, এই এক্ষুনি আসলেন? হ্যাঁ, এই তো এসে পৌঁছলাম। তারপর ভালো আছেন তো? হ্যাঁ বেয়ান দিদি, ভগবানের দয়ায় সব ঠিকঠাক চলছে। আর বেয়াই, কিছু নতুন খবর? হ্যাঁ বেয়াই, খুশির খবরটা শোনা মাত্র দেখা করতে চলে এসেছি। তার মানে কোটি ফয়সালা আপনার পক্ষে হয়ে গেল? না বেয়ান্দি, যেই শুনলাম যে আমি আমি দাদু হতে চলেছি, বিনিকে দেখতে ছুটে এসেছি। ও বিনি কোথায়? আরে রুক্মিণী, বিনিকে ডেকে দাও। আর বেয়াই মশাইয়ের চা জল খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ, দিচ্ছি পাঠিয়ে। বুঝলেন বেয়াই, আমার মিনিট পাঁচেকের কাজ আছে, আমি যাবো আর আসবো। আপনি চা জল খাবার খেয়ে আরাম করুন, আমি এক্ষুনি আসছি। আপনি বসুন। ড্যাডি, হয়েছে মা, হয়েছে। থাক বাবা। আপনি কেমন আছেন? ভালো আছি। তারপর তোরা কেমন আছিস? ভালো আছি। আরে মা, আমি যেই শুনলাম আমি দাদু হতে যাচ্ছি, আমি সঙ্গে সঙ্গে দেখা করতে চলে এসেছি। হ্যাঁ ড্যাডি, এসবের কি দরকার ছিল? এখানে তো আমার কোনো কিছুর অভাব নেই। অভাবের কথা নয় মা, বাবা হয়ে তোকে বিয়ে দেওয়ার সময় তোর মনের মতো একখানা শাড়িও দিতে পারিনি, আর সেই জন্য লজ্জায় আমি তোকে দেখতেও আসিনি। আর আজ যদি তোর কাছে খালি হাতে আসতাম, তাহলে আমি নিজের মুখও দেখাতে পারতাম না। জামা, এ শাড়ি তোর পছন্দ হয়েছে তো? ভালো হয়েছে ড্যাডি, খুব ভালো হয়েছে। যে উপহারে তোমার স্নেহ মমতা ভরা রয়েছে, সে উপহার আমার পছন্দ হবে না কি করে ড্যাডি? তোমার আংটিটা। ওটা? ও, তাহলে আংটিটা বিক্রি করে তুমি আমার জন্য এইসব এনেছো না? কি সব বেচা কেনা চলছে দেবেন্দ্র বাবু? না না, কিছু না। কেন, সেই 400 বিঘে জমি বাংলো গাড়ি সব বেচে দিলেন নাকি? না না, ওসব কি করে বেচবো? যাক বাবা, বাঁচা গেল। হরিবল, আমি তো খুব ঘাবড়ে গেছিলাম, ভাবলাম 12 বছরের তপস্যার মুখে ছাই পড়ে গেল। মানে? না মানে কোর্ট কাচারির কথা তো, হরিবল, কখন কি ঘটনা ঘটবে কে জানে। আপনার এত বছরের পরিশ্রম বৃথা হয়ে যাবে না। আচ্ছা, আপনার কেস কতদূর গেল? কতদিন এরকম চলতে থাকবে? আর কতদিন আমরা অপেক্ষা করে বসে থাকবো? যেদিন আঙুর ফলবে সেদিন দেখবেন শেয়াল খাবে। না না, দুর্গাবাবু বলছিলেন যে আসছে হিয়ারিং এর পরে রায় নিশ্চয়ই বেরিয়ে যায়। তাই দুই পক্ষের অভিযোগ বিচার করে মহামান্য আদালত এই নিষ্পত্তি নিয়েছে যে সমস্ত সম্পত্তির উপরে দেবেন্দ্র চৌধুরীর পক্ষে অভিযোগকে নাকচ করে দেয়া হলো। আইন অনুসারে এই সম্পত্তির উপরে কেবল নিত্যানন্দ দত্ত রায়ের অধিকার আছে, দেবেন্দ্র চৌধুরীর কোনো অধিকার নেই। সরি দেবেন্দ্র বাবু, ন্যায় তো আপনার সপক্ষেই হয়েছিল, কিন্তু আইনের একটা ধারা আমাকে ধোকা দিয়ে দিল। আর আমাদের এগেন্স্ট পার্টি সেই পয়েন্ট ধরে পয়সার জোরে প্রেশার ফেলে কেসটাকে নিজের দিকে টেনে নিল।
জীবনে এই প্রথমবার আমি তো হেরেছি। তারপরে ওপরে যে কোনো কোর্টে অ্যাপিল করলেও এ কেস জেতা অসম্ভব। দেবেন্দ্রবাবু, দেবেন্দ্রবাবু, আরে কি কোথাও আছে? একটু জল আনো, নিয়ে এসো শিগগির। একটা ছোট কথা, কিন্তু ভীষণ জরুরি কথা বলবো। ও যা বলবার জোরে বল। হরিবল, কি ফুসফুস করছিস? জোরে বলবো তাহলে? হ্যাঁ বল। আগে আপনার বেআই মশাই কেসে হেরে গেছেন, সেই আঘাতে হার্ট অ্যাটাকে ছটফট করে মরে গেলেন। ড্যাডি! তাড়াতাড়িতে বড় ভুল হয়ে গেল। আর একটু অপেক্ষা করে কোর্টের রায় শোনার পরই বিয়েটা দেওয়া উচিত ছিল। আরে এই শকুনি, কি জামাই বাবু? আরে ধাত্তারি কি, এসব কেবল তোরই জন্য হয়েছে। আমায় কেন দোষ দিচ্ছ? আমি তো ভেবেছিলাম দেবেন্দ্র কেসে জিতে যাবেই, আর সেই খুশিতে ছাতি পেটে মরে যাবে। নচেত আমি একটা কিছু উপায় করে ওকে হরিবল করে দেবো, আর তার সব সম্পত্তি আমাদের হয়ে যাবে। এ যে কেসে হার্ট অ্যাটাক হয়ে যাবে বলে কার বাবার জানা ছিল? নয় কি না বল দিদি? যাই হোক, এরকম করাটা আমাদের ঠিক হয় হ্যাঁ? অন্তত কেসটা শেষ হওয়া অবধি অপেক্ষা করলে ভালো হতো। থাক থাক, এসে গেল আগুনে ঘি ঢালতে। তুই তো নিজে আমায় ধরে পড়েছিলি। ভাই, যে করেই হোক বিয়েটা করিয়ে দে, সব সম্পত্তি আমাদের হাতে মুঠে চলে আসবে। এখন হরিবল, তুই তো নেতাদের মতো উল্টো গাইছিস। আরে একটা ভিখিরির মেয়ের যদি এ বাড়িতে বউ হওয়াটা আমাদের ভাগ্যে লেখা থাকে, তাকে কে খণ্ডাতে পারবে? তুমি এ কথা কেন বলছো? একটা ভিখারির মেয়ে বাড়ির বউ হয়ে এসেছে, এই তো। কিন্তু সারা জীবন ও যে এ ঘরের বউ হয়ে থাকবে তার কিছু মানে আছে? কিছু না কিছু উপায় বার করে এই আপদটাকে সরিয়ে দিয়ে আর একটা বড় লোকের মেয়েকে এ বাড়ির বউ করে আনবো, তারপরেই আমি শান্তি পাবো। আহা, ঠিক কথা বলেছিস দিদি। এই হলো না কথা, তাই না যায় বাবু? আহা, তা কি করে সম্ভব? আমাদের অবিনাশ তো ওর জন্য পাগল। তুমি অবিনাশের কথা মোটে চিন্তা করো না যায় বাবু। ঠিক মৌকা দেখে দুজনের ভেতরে এমন ফাঁক সৃষ্টি করে দেবো যে হরিবল ও মরে গেলেও অবিনাশ ওর মুখ জন্মেও দেখবে না। আর তারপরে কিছু একটা উপায় করে বিনিকে এ বাড়ি থেকে কোনোভাবে বার করে দিয়ে আরামসে একটা বড় লোকের মেয়ের সাথে অবিনাশের বিয়েটা লাগিয়ে দেবো। প্ল্যানটা কেমন লাগলো? আহা, সত্যিই তোর মাথা। আমি তো ভাবতাম তোর মাথায় শুধু গোবর আছে। সেই গোবরের ভেতর যে এত সার আছে সে কথা কি আমি জানতাম? থাক, বস। এখন তোর বুদ্ধির কথা মনে পড়ছে, তাই না? যেই তোর ওপর দোষ পড়েছে অমনি উল্টো গাইছিস। তোর মতো মেয়ে মানুষকে বিশ্বাস করাই উচিত নয়। আমার জন্য আমার জামাই ভালো, তাই না গো জামাই বাবু? যারে, আরে তোমাদের যে চেনে না সে নিজের মা বাবাকেও চেনে না। আজ অব্দি তোমরা যা সব করেছো সেটুকু যথেষ্ট। আমার ভাগ্য ভালো যে আমি এখনো বসে আছি, নচেত তোমাদের দুজনকে যদি আরো কিছু করতে ছেড়ে দিতাম, আমায় তোমরা সোজা হাজতের ভেতর পাঠিয়ে দিলে। ওহো, তোমার হাজতের ভেতরে পাঠানোর কথা উঠছে কোথায় বলো তো? কথা হচ্ছে এই চন্ডালকে ঘরের বাইরে পাঠানো। তুমি শুধু আমায় হ্যাঁ বলে দাও তো। হ্যাঁ, বলো না জামাই বাবু, বলো না। হ্যাঁ। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছে করো, কিন্তু একটা কথা মনে রেখো, যা কিছু করবে সাবধানে। বাস, এই তো দরকার ছিল। এখন শুধু দেখো দিদি, আজ থেকে তুই তোর চণ্ডীরূপ দেখা। আমিও মহাভারতের শকুনির মতো শুধু পাশা কাটি না যাচ্ছি। তুই তোর চাল চালানো শুরু করে দে। ওকে এমন করব যে অবিনাশের সামনে ও কখনো মুখ খোলার সাহসও করবে না, আর জীবন হাতে নিয়ে এই ঘর ছেড়ে হরিবোল হয়ে যাবে। এইবার তুমি আমার আসল রূপ দেখ।